অবসান করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ভারতের দীপক পুনিয়া ও উদিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মহাভাট্টায় বিদ্যুৎ, সড়ক, রেল, তেল, গ্যাস, শিক্ষা এবং আবাসন সম্পর্কিত ৩৩,৭০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে স্থায়ী শান্তির এক নতুন যুগের সূচনা হয়েছে। প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ সুবিধা সহ রাস্তা, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক সরবরাহ করা হচ্ছে। আদিবাসী এলাকার উন্নয়নের জন্য ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান শুরু করা হয়েছে। সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রী জনমান যোজনায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আদিবাসী এলাকার উন্নয়ন করা হচ্ছে। 33,700 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। इसमें गरीबों के घर है, स्कूल है, रोड है, रेल है, बिजली है, गैस की पाइपलाइन है, यानी ये सारे प्रोजेक्ट छत्तीसगढ़ के नागरिकों को सुविधा देने वाले हैं। यहाँ नौजवानों के लिए नए रोजगार बनाने वाले हैं। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ৩ লক্ষ সুবিধা প্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকলের হাতে বাড়ির চাবি তুলে দেন। শ্রী মোদী বলেন, তার সরকার কেবল চার দেওয়ালই নির্মাণ করে না, বরং এই ঘরগুলিতে বসবাসকারী মানুষের জীবনও গড়ে তোলে। অনুষ্ঠানে আভানপুর রায়পুর রেল সেকশনে মেমু ট্রেন পরিষেবার সূচনা করেন তিনি। দেশের দরিদ্রতম মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ায় সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন বলে শ্রী মোদী জানিয়েছেন। প্রধানমন্ত্রী এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজের ভূয়সী প্রশংসা করেন। বিপর্যয় মোকাবিলার মতো কাজে যেভাবে তারা সুশৃঙ্খলভাবে কাজ করেন তা একমাত্র সেনাবাহিনীতেই দেখা যায় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। ভারতের জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করার কাজে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব হেডগেওয়ার এবং মাধবরাও গোলওয়ালকারের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। 12 বছর পর তিনি এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আরএসএস এর সদর দপ্তরে যান। প্রধানমন্ত্রী গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আকাশবাণীতে মন কি বাতের 120তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ জুড়ে যেভাবে জল সংরক্ষণের কাজ গতি পেয়েছে তা অত্যন্ত সন্তোষজনক। জল শক্তি মন্ত্রক সহ বহু অসরকারি সংস্থা জল সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে। গত 7-8 বছরে 1100 কোটি ঘনমিটার জল সংরক্ষণ করা হয়েছে, যা অভূতপূর্ব। সারা দেশে কয়েক হাজার কৃত্রিম পুকুর, চেক ড্যাম, সোকপিট এবং কুয়োর জল রিচার্জের মতো ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতা সারা বছর ধরেই এখন বৃষ্টির জল ধরে রাখার মতো নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। जल संरक्षण से ज्यादा लोगों को जोड़ने के लिए जल संचय जन भागीदारी अभियान भी चलाया जा रहा है। प्रयास यही है कि जो प्राकृतिक संसाधन हमें मिले हैं उसे हमें अगली पीढ़ी तक सही सलामत पहुंचाना है। साथियों, बारिश की बूंदों को संरक्षित करके हम बहुत सारा पानी बर्बाद होने से बचा सकते हैं। প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েকদিন দেশ জুড়ে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবেন। আগামী কয়েকদিনে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও গুজরাটে নববর্ষ উদযাপন করবেন নাগরিকরা। ঈদ, রঙ্গালী বিহু, পয়লা বৈশাখ, নবরের মতো উৎসব দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্রকে স্পষ্ট করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, দিল্লিতে এক উদ্ভাবনী ধারণাকে ভিত্তি করে প্রথমবার ফিট ইন্ডিয়া কার্নিভালের আয়োজন করা হয়, যেখানে প্রায় 25,000 মানুষ অংশগ্রহণ করেন। তিনি বলেন, বিশ্বে বহু সংগঠন অনেকদিন ধরে ভারতীয় সংস্কৃতির সংরক্ষণের কাজ করে চলেছে। এরকম একটি সংগঠন হল সিঙ্গাপুর ইন্ডিয়ান ফাইন আর্ট সোসাইটি। ভারতীয় নৃত্য, সঙ্গীত এবং সংস্কৃতি সংরক্ষণে নিয়োজিত এই সংগঠনটি তাদের গৌরবময় 75 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে মুম্বাই যাচ্ছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি সেখানে পৌঁছবেন। মুম্বাইতে আগামীকাল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার 90তম বার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম সরকার আজকের পর ডিব্রুগড় জেলার আপসপা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন কার্যকরের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বিবেচনা করেই 1958 সালের আপসার অধীনে ডিব্রুগড় জেলাকে উপদ্রুত এলাকার তালিকায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিনসুকিয়া, চড়াইদেউ এবং শিবসাগর এই 3 জেলাকে উপদ্রুত এলাকায় তালিকায় রাখার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রক অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং এবং লংডিং জেলা ও 3টি পুলিশ থানা এলাকাতে আপসার মেয়াদ সম্প্রসারিত করা হয়েছে। মণিপুরের 5 জেলার 13টি থানা এলাকা বাদ দিয়ে বাকি সমগ্র রাজ্যেই আপসার মেয়াদ আগামীকাল থেকে 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। এই 13টি পুলিশ থানা এলাকার মধ্যে ইম্ফল, ওয়াংওই, বিষ্ণুপুর ও কাকচিং রয়েছে। পবিত্র রমজান মাসের সমাপ্তির মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদগাহ এবং মসজিদগুলিতে চলবে ঈদের নামাজ। দিল্লির জামা মসজিদ, ফতেপুরি মসজিদ ও শাহী ঈদগাহে ঈদের মূল জমায়েত হবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই উৎসব ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতার চেতনাকে আরও শক্তিশালী করে। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, ঈদ সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিশালী করে, ঈদের চেতনা জনগণকে একত্রিত ও অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রাণিত করে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গতকাল 50 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এর মধ্যে 13 জন মাওবাদীর মাথার দাম 68 লক্ষ টাকা ঘোষণা করা হয়। ওই রাজ্যে এই প্রথম একসঙ্গে এতজন মাওবাদী আত্মসমর্পণ করল। বিজাপুর জেলার পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে PLGA ব্যাটালিয়ন এবং অন্যান্য কোম্পানিতে সক্রিয় সদস্যরা রয়েছেন। রাজ্য সরকারের পুনর্বাসন নীতির অধীনে আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রত্যেককে উৎসাহ ভাতা হিসেবে 25,000 টাকার চেক দেওয়া হয়। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের ওপর বোমাবর্ষণ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর চাপানো হবে অতিরিক্ত শুল্ক। NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুদেশের কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। 2015 সালে ইরান ও অন্যান্য দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে এসেছিল। সে সময়ে তেহরানের বিতর্কিত পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে তারপর থেকেই ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান চুক্তিতে সম্মত না হলে সামরিক পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইরান ওমানের মাধ্যমে জানিয়েছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে অসামরিক, শুধুমাত্র জ্বালানির কাজেই ব্যবহার করা হবে সমৃদ্ধ ইউরেনিয়াম। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেন্সকির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে তিনি রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। যুদ্ধ অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী রুশ তেল ও অন্যান্য পণ্যের ওপর 25% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। এর আগে আলোচনার সময় ট্রাম্প পুতিনের পক্ষ নিয়েছিলেন। ইউরোপীয় নেতারা তার অবস্থান নিয়ে উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তার সাম্প্রতিক মন্তব্য আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। ভারতের দীপক পুনিয়া উদিত গতকাল জর্ডানের আম্মানে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন। অলিম্পিয়ান পুরুষদের ফ্রিস্টাইল 92 কেজি বিভাগে দীপক পুনিয়া এবং 61 কেজি বিভাগে রুপো পান উদিত। দীনেশ তুর্কমেনিস্তানের জিয়া মোহাম্মদ সাপারভোকে 125 কেজি বিভাগে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন। এই ইভেন্টে ভারত মোট 10টি পদক জিতেছে, 1টি সোনা, 3টি রুপো এবং 6টি ব্রোঞ্জ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। দুই দলই 2টি করে ম্যাচ খেলেছে। কলকাতা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ী হয়। অন্যদিকে মুম্বাই প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস ও দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে পরাজিত হয়েছে। এদিকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল IPL এর ম্যাচে রাজস্থান রয়্যালস 6 রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ডিব্রুগড় জেলায় আগামীকাল থেকে আফতাব প্রত্যাহার করছে অসম সরকার। পবিত্র রমজান মাসের সমাপ্তির মধ্যে দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। খবর এখনকার মতো এই পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।